আজকের পর্বের শুরুতেই আপনারা প্রত্যেকে যে বেনজির দৃশ্য দেখছেন এই রাজ্যে হয়তো আগে কোনো দিন দেখেননি। এবার স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন হবে কোন দৃশ্যর কথা আমি বলছি। আমি বলছি বিধানসভার কথা। যে বিধানসভা ভোট কয়েক মাস পর, এক বছর একটু কম সময় হয়তো প্রবাবলি বাকি আছে। এরকম ধর্ম নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু করে বিরোধী দলনেতার সঙ্গে রাজ্যের শাসক বিধায়কদের কি কথা চলছে, কি সব হচ্ছে, এসব নিয়ে আমাদের আজকের পর্ব। কী সব হচ্ছে মানে, বিরোধী দলনেতা বলছেন চ্যাংদোলা করে মুসলিম বিধায়কদের বিধানসভার বাইরে ফেলে দেবেন, বার করে দেবেন। তার উত্তরে ঠুসো মারবেন বলছেন হুমায়ুন কবির। আবার তার পাশে ঠ্যাং ভেঙে দেবো বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ভাবুন, বঙ্গ রাজনীতি এইরকম বাক্য বিনিময়, উত্তপ্ত বাক্য বিনিময় আগে কি মনে পড়ছে আপনাদের যে এরকম পরিস্থিতি? শুধু তাই নয়, শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে মহিলা নারী নিরাপত্তা থেকে শুরু করে কি নেই, সব জায়গায় পুলিশের বিরুদ্ধে শাসক দলের লোকরাই বেফাঁস মন্তব্য করছেন। কিসের ইন্ডিকেশন? সামনেই তো ভোট আসছে, তাহলে আবার দল বদল শুরু। একসময় মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে দল বদল নিয়ে নাটক হতো, আর ভোট যত আসবে তত দেখবেন ঠিক সেই টেনশন থাকবে, কারা আসছে কারা যাচ্ছে, কততে ডিল হচ্ছে মানুষের কাছে, আপনাদের কাছে কিন্তু সেগুলোই আমরা তুলে ধরি। আমাদের আজকের পর্বে যে অতিথি, সে কিন্তু স্টুডিও ঢোকার আগেই আমাকে বলছে যে শান্তনুদা, যে প্রশ্নগুলো তুমি করবে সময়ের একটু কম, তার সাথে আমার খুব একটা কথা হয়নি স্টুডিও ঢোকার আগে। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো যাতে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছতে পারি। আপনাদের সঙ্গে আমার নাম শান্তনু, আপনারা নীতি নির্ণয় আর দুর্নীতি দেখছেন ট্রাইব টিভি বাংলায়। আমার সঙ্গে আছেন তৃণমূল ছাত্র পরিষদ সদস্য দেবাঞ্জন চট্টোপাধ্যায়। দেবাঞ্জনের মুখটা দেখছেন, দেবাঞ্জন কিন্তু মানে একটু হেজিটেট করছে, কারণ কি আমি প্রথম জিজ্ঞেস করব, তাই দেবাঞ্জন তোমায় সাহিত্যই বাংলায় প্রথমে স্বাগত। প্রথমে তোমার এই অনুষ্ঠানে তোমাকে স্বাগত। ওকে, আমি প্রথমেই যেটা জিজ্ঞেস করি তোমাকে, এইসব কি হচ্ছে বলো তো? তোমরা শাসক দল, তোমাদের দল 2011 থেকে 2025 প্রায় 14 বছর হয়ে গেল, সামনের বছর ভোট। এত ভয় এই যে হিন্দুত্ব নিয়ে শুভেন্দু অধিকারী যে তোমাদের প্রোডাক্ট, আমি প্রতিটা শোতে তাই বলি, তোমাদের প্রোডাক্ট, তোমাকে মানতেই হবে সেটা। তো এত কিসের ভয় বলো তো? তোমরা হিন্দুত্ব নিয়ে শুভেন্দু অধিকারী যা বলছেন ঠ্যাং ভেঙে দেবে বিরোধী দলনেতা, তোমাদের এত বড় ক্ষমতা, নিশ্চয়ই তার মন্তব্যকে আমরা নিন্দা করি। চ্যাংদোলা করে বাইরে ফেলার না, কখনো এই জিনিস আমরা সমর্থন করি না, কিন্তু তাই বলে তোমাদের বিধায়ক, তিনি মন্ত্রী বলছেন যে আমি ঠ্যাং ভেঙে দেবো। বলো দাদা, প্রথমেই বলি, তুমি অনুষ্ঠানের শুরুতে যে কথাটা বলছিলে যে আর কিছু মাস পরে, 10 মাস পরে নির্বাচনের কথা চলছে, কে আসছে কে যাচ্ছে এটা নিয়ে একটা চিন্তাও মানুষের মধ্যে বাড়ছে না। এখানে মানুষের মধ্যে, বাংলার মানুষের মধ্যে অন্তত কোনো চিন্তা বাড়ছে না। বাংলার মানুষ নিশ্চিন্তে আছে, কারণ তৃণমূল সরকার তাদের পাশে আছে, তাই তৃণমূলই থাকছে। আর বিরোধীরা যারা বাংলাকে সমানে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তারা আরো তলানিতে চলে যাচ্ছে, এটা সুনিশ্চিত হয়ে গেছে। কিভাবে সুনিশ্চিত হয়ে গেছে? আপনি যখন আজকের এই অনুষ্ঠানটার কথাই বলি, বিধানসভায় মন্তব্য করছেন মুসলিম যে বিধায়করা আছে, বিজেপি নাকি ভোটে জিতে এসে তাদেরকে ছুঁড়ে বাইরে ফেলে দেবে, চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবে। তার প্রতিবাদ করেছে প্রথমে। অবশ্যই, যেটা প্রতিবাদ করার মতোই একটি কথা। ঘটনা হচ্ছে যে বিধায়করা মুসলিম বিধায়ক, তিনি হিন্দু বিধায়ক না মুসলিম বিধায়ক আমি একবারও সে প্রশ্নে আসছি না। যিনি বিধায়ক, তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে একজন বিধানসভার বিরোধী দলনেতা তিনি বলছেন, আপনি বললেন আমাদের প্রোডাক্ট। অবশ্যই বাবা মা সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দেয়, কিন্তু কোনো সন্তান যদি কুলাঙ্গার হয়, তার দায়ভার কখনোই সে বাবা মায়ের নয়। 2011-তে কুলাঙ্গার ছিল না। অবশ্যই আমি 2011-তে কুলাঙ্গার ছিল না বলবো না। একটা বিষয় হচ্ছে যে সে বুঝতে পেরেছিল হয়তো যে তৃণমূল কংগ্রেসের থেকে, তৃণমূল কংগ্রেস এমন একটি দল যে দলটি করে মানুষকে ভুল বোঝানো যায় না, মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়া যায় না, এবং যা খুশি তাই এ দলে থেকে করা যায় না। এটা আমরা আগেও দেখেছি, বর্তমানেও দেখছি,
আগামী দিনেও তাই দেখবো। বেশ। আর আমি তোমাকে একটু হ্যাঁ, ইন্টারাপ্ট করি। বলুন, বলুন। তুমি যে টপিকে বললে নিশ্চয়ই এই দলে থেকে করা যায়। একদম। তাপসী মণ্ডলকে ধরে নিলে কেন? দেখুন, এই যে একটু আগেই বলছিলাম কথার প্রেক্ষিতে, মানুষকে ভুল বোঝানো আমাদের দলে থেকে করা যায় না। আমি তো তাই প্রশ্ন করলাম। হ্যাঁ, এবং দুদিন আগে আমি এই কথাটাই আসছিলাম, যারা এই শুভেন্দুপন্থী বা শুভেন্দুর একদম গায়ে লাগোয়া অঞ্চলের এনারা, হলদিয়ার বিধায়ক, হলদিয়ার একদম এতদিন তো ভুল বুঝিয়ে যেভাবে হোক তাদের মানুষের একজন বিধায়ক হয়েছেন, তার মূল মোটিভ কি? মানুষের হয়ে কাজ করা, 100 বার মানুষের কথা বলা, মানুষের দুঃখ যন্ত্রণার কথা শোনা। সেটা না শুনে যখন দিনের পর দিন শুধু হিন্দুর বিরুদ্ধে মুসলিমকে, মুসলিমের বিরুদ্ধে হিন্দুকে খেপানো হবে, যে কোনো সুস্থ মানুষই সে দল ছেড়ে পালিয়ে যাবে, এটা বাস্তব। বেশ, তারপর তুমি বলতে চাইছো সেই জন্য তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ অবশ্যই। দেবে। বেশ, তুমি যে প্রসঙ্গে তোমাকে বলছিলাম তাহলে তুমি বলতে চাইছো যে মানুষ, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, মানুষের কোনো চিন্তা নেই। বেশ, তাহলে আমাকে একটা কথা বলো দেবাঞ্জন, এই যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিমাণ দুর্নীতি তোমরা করছো, তোমাদের দল, শাসক দল করছে, শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, খাদ্য বলো, স্বাস্থ্য তো আমাদের একটা বেস, সেখানে জাল ওষুধ থেকে, সেলাইন থেকে, একটা মেয়ে যে ডক্টর আর জি করে যদি তুমি ঘটনা ধরো, তারপর যা যা এই মানে বঙ্গবাসী মানুষজন দেখেছেন, এই যে বিভাজনের রাজনীতি, কেন, কিসের জন্য? মানে তোমাদের ন্যারেটিভটা মানুষ কোন দিকে যাচ্ছে? তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে নিশ্চয়ই, প্রকল্পকে আমরা সম্মান করি, মুখ্যমন্ত্রীর সমস্ত কমিটমেন্ট মুখ্যমন্ত্রী চেষ্টা করেন রাখার 100 বার, কিন্তু তিনি সব, তৃণমূল কংগ্রেসে তিনিই সব। কিন্তু আমার সোজা প্রশ্ন তোমার কাছে দেবাঞ্জন, এত দুর্নীতি, এত কিছুর পর মানুষ ভাববে না আদৌ? তুমি কি বলছো? আমি তোমার কথা রেশ ধরেই বলি, তুমি রেশন দুর্নীতির কথা বলেছো। আমি ভুল বললাম? না, আমি ভুল প্রসঙ্গ কথায় আসছি না। বালুবাবু কিন্তু এখন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কিন্তু জেলের বাইরে, জেলের বাইরে। Correct. আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগে, এবং এটা বিজেপির এবং শুভেন্দু অধিকারী যার কথা বলছি, তিনি তো মিডিয়ায় দাঁড়িয়ে ডেট আর টাইম বলেন যে অমুক দিন অমুক লোককে তুলে নেব, অমুক দিন তার পিছনে সিবিআই লেলিয়ে দেওয়া হবে, ইডি চলে যাবে। এগুলো কি করে উনি জানতে পারেন সেটা ওনারাই জানেন, কারণ বিজেপি দলটাই চলছে ইডি সিবিআই এর উপর ভিত্তি করে। তা যাদেরকে দোষী হিসেবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বা এই আসলে কিচ্ছু নয়, ঘটনা হচ্ছে বাংলাকে যে করে হোক কালিমালিপ্ত করো, কারণ বিজেপি পরিষ্কার ভাষায় বুঝে গেছে বিজেপি কোনোদিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। বেশ, এটা আজ দিনের আলোর মতো স্পষ্ট। একটা বাংলার বাচ্চা ছেলেও জানে বিজেপির ক্ষমতা নেই, যোগ্যতা নেই, যে তারা বাংলায় আজ কেন ভবিষ্যতেও কোনোদিন আসতে পারবে না, এটা সম্ভব নয়। কিন্তু মার্কেটে টিকে থাকতে গেলে হাওয়া গরম করতে হয়, আর সেজন্যই আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মতো কিছু লোক হাওয়া গরম করে যাচ্ছে। আর কিছু বলবো দেবাঞ্জন, আমার তো প্রত্যেকের বাক স্বাধীনতা আছে। হ্যাঁ, আছে অবশ্যই। তুমি কথা বলবে, আমি কথা বললাম, না সংবাদ মাধ্যমে চাকরি করি নিশ্চয়ই, বাট প্রত্যেকটি মানুষের কিন্তু স্বাধীনতা আছে। তোমরা বিজেপি বিধায়কদের সাসপেন্ড করছো, মানে তোমার স্পিকার সাসপেন্ড করছে বিধানসভা থেকে, বিরোধী দলনেতা আমরা কখনো সমর্থন করি না, কাগজ ছোড়া হয়ে নেমে নিশ্চয়ই, কিন্তু তাকে সাসপেন্ড করছো। এই রাজ্যে বিরোধীদের বক্তব্য, এই রাজ্যে কোনো প্রতিবাদ হবে না, মানে প্রতিবাদবিহীন রাজ্য, বাংলা প্রতিবাদবিহীন রাজ্য। বলো। একদমই বাংলা প্রতিবাদবিহীন রাজ্য নয়। আমি যদি স্বাধীনতার সময় থেকে দেখি, বাংলা প্রতিবাদে অগ্রণী ভূমিকা পালন করেছে, সংগ্রামে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে, প্রতিবাদ জানাতে পারে, কিন্তু সবকিছুর একটা ধরন আছে, একটা নিয়ম কানুন আছে। আজকে আমি রাস্তায় প্রতিবাদ করছি, আমার খুব রাগ হয়েছে, আমি কোনো মানুষ, তার যেটা প্রপার ধরন আমি সেভাবে করি না প্রতিবাদটা, কিন্তু আমি যখন অন্য পন্থা অবলম্বন করছি সেগুলো ঠিক নয়। এতে করে মানুষের কাছে ঠিক বার্তা যায় না। আপনারা যতই হোক, আপনারা এসেছেন, আপনারা যে বিরোধী, আজকে আপনারা বিরোধী শিবিরে আছেন, আপনারা এসেছেন কি কি মোটিভ নিয়ে? মানুষের কাজ করার মোটিভ নিয়ে। সেটা আপনারা বলতে তুমি কাকে মিন করছো? আপনারা বলতে আমি শুভেন্দু বাবুদের কথা বলছি। বেশ, তাকে নিয়েই যখন প্রসঙ্গ উঠেছে আমি তার কথাই বলছি। তাহলে তোমাদের বিধায়করাও তো মানুষের কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, অবশ্যই তারা তো তা করছেন, দুর্নীতি করার জন্য তো হয়নি নিশ্চয়ই। ওই যে বললাম, দোষী বলে তুমি তাকে তুলে নিয়ে যাচ্ছ, কিন্তু দোষ প্রমাণ করা যাচ্ছে না। দিনের পর দিন, মাসের পর মাস তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে এভাবে। আর যাই হোক, বাংলার ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে না। আচ্ছা, এতে করে কি মানুষের কোনো মঙ্গল হচ্ছে? মানুষের কি কোনো মঙ্গল সাধনের জন্য এগুলো নয়?
এগুলো জাস্ট বাংলায় তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাও, কারণ তৃণমূল কংগ্রেস যতক্ষণ আছে বাংলার মানুষ সুরক্ষিত, তাদের গুন্ডাগিরি, তাদের হুলিয়ানগিরি এ বাংলায় চলতে দেবে না তৃণমূল কংগ্রেস। বেশ, এটাই ওদের আসল ভয়। দেবাঞ্জন, বেশ বেশ মানলাম। দেবাঞ্জন, আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে যা বলি, কর্পোরেশনও কিন্তু এই সিন্ডিকেট রাজ, আমি পরে আসবো সে প্রসঙ্গে, আগে এমনি সিন্ডিকেটে আসি। বিল্ডিং হেলে যাচ্ছে, বিল্ডিং হেলে যাচ্ছে। বেশ কিছু মানুষজন যারা আমাদের অনুষ্ঠানে এসছেন, আমাদের অনেকগুলো এপিসোড হলো, বা আপনারা যারা অনুষ্ঠান দেখেন, বিরোধী দলের, তোমাদের বিরোধী দলের বিভিন্ন দলের লোকজন যারা এসছেন, নেতা নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন, তারা বলছেন দাদা সরকার তো হেলে যাবে বিল্ডিংয়ের মতো 2026-এ। বলো। বিষয় হচ্ছে যে দাদা, তোমার এই প্রোগ্রামে তুমি বলছিলে প্রোগ্রাম শুরুর আগে অনেক রথী মহারথীরা এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের। সেখানে বিজেপির পক্ষ থেকে কখনো সজল ঘোষ থেকে শুরু করে বামেদের কলতান, অনেকে এসেছে। আসুক, সেটা আমার বক্তব্য নয়, কিন্তু আমার আজকে বিরোধীদের কাছে কেন প্রত্যেকটা মানুষের কাছে একটি বক্তব্য যে হ্যাঁ, দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তার জন্য যাতে না ঘটে সে ব্যবস্থাও নেওয়া উচিত। জিনিসটা যেভাবে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, আমার মনে হচ্ছে বিষয়টা একটু খোলসা করে বললে ভালো হয়। কিভাবে ভালো হয়? তুমি সংবাদ মাধ্যমের মানুষ, তুমি জানো, তোমাদের চ্যানেল থেকে এটা হয়েছে কিনা আমি জানি না, তো বিভিন্ন সংবাদ মাধ্যমে নিয়ে লেখালেখি, এ নিয়ে বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে এসে তাদের কথা শোনা, যে কলকাতা শহরে একটা ভৌগোলিক কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। আমি একদম রাজনৈতিক বিতর্কে আসছি না, কিন্তু আমি কি বলছি, কলকাতা শহরের অভ্যন্তরে একটা ভৌগোলিক সমস্যা দেখা দিচ্ছে। কিরকম? মানে জিওগ্রাফিক্যাল প্রবলেম। এক্স্যাক্ট। মানে আজকে মানুষ সংখ্যা বেড়েছে, আমাদের দৈনন্দিন জীবনযাপন আমরা উন্নত হচ্ছি, এবং এই মাটির তলায় জল যেটা উপরে স্ট্রাকচারটাকে একটা ব্যালেন্সে রাখে, সেটা হু হু করে কমছে। বেশ বেশ। গাছের সংখ্যাও কমছে। আমরা যত উন্নত হচ্ছি, আমরা যত মেশিন ওরিয়েন্টেড হয়ে যাচ্ছি, এগুলো ঘটছে, এগুলো আমাদের ঠিক। এগুলো একটা প্রাকৃতিক এবং ভৌগোলিক একটা সমস্যা, এবং যে অঞ্চলে সেটি ঘটেছে তুমি একটু খতিয়ে দেখো বা গুগলে দেখো, যে সেখানে অনেক বিশেষজ্ঞরা বলছেন যে নিচে জলের লেয়ার এতটা নিচে চলে যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো কিন্তু আগামী দিনে হয়তো কলকাতা শহরে বড় ভূমিকম্প থেকে শুরু করে এরকম আরো অনেক কিছু হতে পারে। দেবাঞ্জন, ভালোভাবে তুমি ট্যাকেল করলে কোয়েশ্চেনটা, কিন্তু আমার প্রশ্ন, আমি 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 ঠিক ভৌগোলিক যদি সত্যি চেঞ্জ হয়, তাহলে সেই বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় কি করে? পৌরসভা তো তোমাদের চেয়ারম্যান। কি আরেকবার প্রশ্নটা বুঝতে পারি? আমি বললাম যে, আমি জিজ্ঞেস করছি তোমায় যে যদি ভৌগোলিক প্রবলেম হয়, যেখানে বাড়ি হচ্ছে, বিল্ডিং চলছে, বিল্ডিং তোলা হচ্ছে, তার তো প্ল্যান দরকার, সিসি প্ল্যান, সবাই জানি আমরা। তাহলে সেই প্ল্যান অ্যাপ্রুভ করছে কি করে ইঞ্জিনিয়ার, কিংবা সেই পৌরসভা, সেইখানকার কাউন্সিলর কি করে অ্যাপ্রুভ করছে? দেখুন, এই যে সমস্যাটা আজকে দেখা গিয়েছে, আমি বারবার বললাম একটি ভৌগোলিক সমস্যা। সে সমস্যাটা আজ থেকে 10 বছর আগে কিন্তু ছিল না, বা হতে পারে। এটার কোনো আভাসও, কোভিড মহামারী যে এরকম একটা মহামারী আসতে পারে, কারোর কাছে কোনো ধারণা ছিল? কোনো মানুষের কাছে ছিল? থাকা কি সম্ভব ছিল? না, ছিল না। এখন যখন এই ধরনের ভৌগোলিক সমস্যা দেখা দিচ্ছে, পরবর্তী পরিকল্পনা নিশ্চয়ই সেভাবেই হবে, সেটাকে মাথায় রেখেই হবে। বেশ, অবশ্যই বেশ। কারণ আমরা জানি পৃথিবীতে কোনো জায়গায়, মানে কিছু দেশে কাঠের বাড়ি বানানো হয়, কিন্তু অনেক পৌরসভার চেয়ারম্যানকে তো সাসপেন্ড করছো তোমরা দুর্নীতির জন্য। দেখুন, তৃণমূল, একটু আগেই বলেছি, তৃণমূল কংগ্রেস এমন একটি দল, এমন একটি রাজনৈতিক দল, এখানে বসে যদি ওই মানুষকে ভুল বোঝাবো, মানুষকে ভুলের দিকে ঠেলে দেবো, এই সমস্ত যদি মনে করে কেউ থাকে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আদর্শ মনে করি। এই দলে এই ধরনের বিষয়ে ঠাঁই নেই। কিন্তু ওপেন বলছেন আমার কাছে সব খবর মাঝে ছিল না, কিন্তু এখন সব খবর থাকছে। হ্যাঁ, তা ব্যবস্থা তো তোমাদের দলে, হ্যাঁ, কিন্তু হবে কেন? আমার অবশ্যই এটা তো এই, এবং সেটা তুমি কনফেস করো যে তোমার দলে দুর্নীতির মানুষ আছে, এবং যারা দুর্নীতির সাথে আপোষ করছে তারা কিন্তু বর্তমানে মানে শাস্তির মুখেও যে পড়ছে, সেটা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে পরিষ্কার। আমি জানি না, তুমি সেটা কনফেস করে বলো। অবশ্যই অন্য কোনো রাজনৈতিক দলে বাংলায় কিন্তু এইটা করে দেখা, এই সৎ সাহসটুকু তাদের মধ্যে নেই। মানুষ তোমাদেরকে ভোট দিয়েছে। অবশ্যই, আমি তো এটাই বলতে চাইছি। নিশ্চয়ই, আমি তো সেটা তোমার সঙ্গে সহমত। আমাদের দলে আগামী দিনেও যদি কেউ কোনো অন্যায় করে, কোনো দুর্নীতির সাথে আপোষ করতে যায়, তো দলের মতোই ব্যবস্থা নেবে, যা বর্তমানে নিচ্ছে ভবিষ্যতেও তা নেবে। বেশ, এবার আমি যেটা পরে তোমাকে জিজ্ঞেস করবো, এই যে আমরা যে অনুষ্ঠান শুরু করলাম, এই যে বিভাজন, ধর্ম, আমরা দীঘাতে মন্দির দেখলাম, দীঘাতে পুরীর আদলে মন্দির করা হচ্ছে, জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ ঘরের কন্যা। তো কোথাও কি ভিত্তি একটু নড়ে গেছে হিন্দুত্ব ভোটের দিকে? না, মানে আমাদের আপত্তি বেহানা সত্যি, মানে 3% ওপর যদি সুইং করে যায়,
আরেকবার কত? আমি বলছি 3% অ্যান্ড অ্যাবাভ যদি সুইং করে যায় তাহলে কি হবে বলো তো দেবাঞ্জন? সুইং করার কোনো প্রশ্নই হচ্ছে না। তো ভয়েসটা কিন্তু না, একটু নিচু হয়ে নয় বলবো, বাকিটা সেজন্যই বলি সুইং করার কোনো প্রশ্ন এ রাজ্যে নেই, হবে না। কারণ ওই বামের ভোট রামে গিয়ে আজ শুভেন্দু অধিকারীরা বড় বড় কথা বলছে, এই জিনিস আমাদের নিয়ে, আমরা মানুষের কাজ করি, মানুষের কথা ভাবি, তাই ওসব নিয়ে আমরা মাথা ঘামাই না। মানুষ গত দিনেও আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, আমরা মানুষের কথা ভেবেছি, মানুষের জন্য কাজ করেছি, আগামী দিনেও মানুষ আমাদের উপর ভরসা রাখবে, দুহাত ভরে আশীর্বাদ করবে। কিন্তু এবার যে প্রসঙ্গটায় আসছিলাম, যে হিন্দু ভোট, মুসলিম ভোট, এই জায়গাটা আমাদের একটু আপত্তি আছে, সত্যি কথা বলতে আপত্তি আছে। কালকে শুভেন্দু অধিকারী তো ব্যক্তিগতভাবে একজন মানুষ, ঠিক রক্ত মাংসের মানুষ, উনি ওখানে দাঁড়িয়ে বলছেন এরপর 10 মাস পরে ভোটে বিজেপি জিতে আসবে, তারপরে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে তুলে ফেলে দেওয়া হবে। কোট আনকোট উনি মুসলিম শব্দটি ব্যবহার করছেন। আমি বলতে চাই, মানুষকে কি একটু মানুষ ভাবা যায় না? একটু তো মানুষকে মানুষও ভাবা যেতে পারে। আমি মুসলিম, আপনি হিন্দু, আমি হিন্দু, উনি মুসলিম, এই বিভেদগুলো কেন? মানুষকে মানুষ, আমাদের ধর্ম একটা নয়, এটা আমি আজকে 2025 সালে দাঁড়িয়ে যে রাজনৈতিক দল একটা অন্য দল থেকে আসে, আপনাদেরই কথা অনুযায়ী আমাদের দল থেকে তিনি গেছেন বিজেপিতে, তাকে বিরোধী দলনেতা করতে হলো কেন? বিজেপির কাছে অন্য কোনো লোক ছিল না? তিনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন তো। ওই জন্য ওরকম লোডশেডিং করে অনেক কিছু করা যায় না। মানুষ নেবে না দেবাঞ্জন, আলটিমেটলি সে বিধায়ক, হ্যাঁ, এবং সে বলছে ভবানীপুরে দাঁড়াবো, মুখ্যমন্ত্রীকে হারাবো। বলো, কুঁজোরও মানে চিত হয়ে শুতে ইচ্ছে করে। লোডশেডিং করে একবার পার পেয়েছেন মানে বারবার পার পাবেন না। ওটা ভবানীপুর, শুধু ভবানীপুর, কটা ওয়ার্ডে ট্রেল করছো জানো তোমরা ভবানীপুরে? আমি কি বললাম যে আগামী দিনে যে নির্বাচনটা, নিশ্চয়ই সে নির্বাচনের ফল ঘোষণা যেদিন হবে, অথবা ফল ঘোষণা হয়ে যাওয়ার পর দাদা তোমারই কোনো অনুষ্ঠানে আমি আসবো, আমি এসে বলে যাবো এইসব যুক্তিগুলো কেন। আমরা অনেক অনুষ্ঠান করবো, এবং না, তুমি খুব ভালো করে জানো এই শুভেন্দু অধিকারীরাই নির্বাচনের আগে সন্দেশখালি নিয়ে কত কথা বলছিল না? ঠিক, হ্যাঁ ঠিক। বাংলার সরকার গেল সন্দেশখালি গোটা বাংলার সরকার বোধহয় ফেলে দিতে পারে, এরকম একটা হাওয়া। তো তারপরে যিনি সেখান থেকে দাঁড়িয়েছিলেন তিনি নিজের ওয়ার্ডটা জিতেছিলেন, তো পেরেছিলেন তো জিততে। ভোট তো মানুষ দিয়েছিল, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছে, অভিযোগ করা যায়নি না। সেখানে ভুতুরে ভোটার ছিল নাকি? ভুতুরে ভোটার এই বিষয়টা কিন্তু আমাদের দলনেত্রী সবার চোখের সামনে এনেছেন। তখন ছিল না সন্দেশখালী, যখন তুমি বললে। না, কথা হচ্ছে যে ভুতুরে ভোটার আমরা এখন দেখতে পাচ্ছি, হরিয়ানার মানুষের নাম ঢুকে যাচ্ছে কলকাতার কোনো একটা পৌরসভার অঞ্চলে, এটা নতুন করে একটা সমস্যা দেখা দিয়েছে। এবং খুব কোট আনকোট এটা ওই বিজেপির জেতা যে সমস্ত এলাকা, মানে ওই ডাবল ইঞ্জিন সরকারের এলাকার কিছু লোক এখানে ঢুকে যাচ্ছে বেশ, কারণ সেন্ট্রাল ফোর্স গেটে গেটে নিরাপত্তারক্ষী হিসেবে থাকবে, যার কাছে ভোটার লিস্টে যার নাম আছে, যার ভোটার কার্ড আছে, তাকে ঢুকতে দিতে বাধ্য। যদি তখন আমাদের দলের কোনো প্রতিনিধি গিয়ে বলেন যে না ওনাকে তো কোনোদিন দেখিনি, উনি কোথা থেকে এলেন, না আমরা ভোট দিতে দেবো না, তখন বলবে তৃণমূল কংগ্রেস ভোট লুট করছে, এইসব বলে সেন্ট্রাল ফোর্স দিয়ে আমাদের কর্মীদের পেটাবে। এসব করেই তো জেতার পরিকল্পনা ছিল, কিন্তু এটা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের সামনে এসেছে এই পরিকল্পনা ভেস্তে গেছে। কারণ আজকে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, কর্মী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু স্ক্রুটিনি করছে আগামী দিনে যাতে বিজেপির এই কলকবজা না পারে। বেশ দেবাঞ্জন, আমাদের এখানে বিজেপির মুখপাত্র এসছে, বিজেপির রাজ্য মুখপাত্র, বিভিন্ন মানুষজন এসছেন, তারা বলছেন তোমরাই করছো এগুলো, তোমরাই ভুতুরে ভোটার লিস্টে ম্যানিপুলেট করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে গিয়ে ড্রামা করছো। বলো। বিষয় হচ্ছে এই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। বিরোধীদেরকে আমি এর থেকে বেশি কোনো কথা বলবো না। ওনারা সময়টা দিচ্ছেন মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে। একটু সারা বাংলার দিকে তাকিয়ে দেখুন, যাদের কেন্দ্রে সরকার রয়েছে তাদের কেন্দ্রীয় কটা প্রকল্প সাধারণ মানুষ উপভোগ করছে, আর এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের কটা প্রকল্প সাধারণ মানুষ, প্রান্তিক শ্রেণীর মানুষ প্রত্যেকে উপভোগ করছে, আগে সেটা দেখতে হবে। বেশ দেবাঞ্জন, জাল ওষুধ নিয়ে একটু কথা বলি। এরকম তো অনেক জাল আছে, তো এই জাল ওষুধ নিয়ে, স্বাস্থ্য নিয়ে প্রথমে আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, জাল ওষুধ হিসেবে তুমি জানো, সেলাইন কেলেঙ্কারি তুমি জানো, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন মেদিনীপুর কলেজে যেখানে ঘটনা ঘটেছে তিনি নিন্দা করেছেন সেই ঘটনা। কেন হচ্ছে বিষয়টা? দেখুন,
যে ঘটনা ঘটেছে তার অবশ্যই প্রপার তদন্ত হবে, হচ্ছেও, চলছে। যে বা যারা দোষী সাব্যস্ত হবেন তারা শাস্তির মুখে পড়বেন এবং কঠোরতম শাস্তির দাবি আমাদের দল জানায়, আমরা এটা বলতে পারি। এবার ঘটনাটা যে ওখানে ঘটেছে, কারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কারা এতদিন এটা মানুষের চোখের সামনে আসতে দেয়নি, সেগুলো আমাদের দল খতিয়ে দেখছে, সরকার খতিয়ে দেখছে। সব থেকে বড় কথা, মুখ্যমন্ত্রী যখন এটা শুনতে পেয়েছেন উনি তৎক্ষণাৎ নিন্দা করেছেন। উনি একবারও এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেননি। উনি মানবিকতা দেখিয়ে উনি সঙ্গে সঙ্গে এটার প্রতিবাদ জানিয়েছেন এবং তদন্ত হওয়ারও দাবি জানিয়েছেন। বেশ, দেবাঞ্জন, এবার একটু যাদবপুরের দিকে আমরা আসি। একদম, যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, আমরা সেই ব্যাপারে আপনাদের বিভিন্ন অনুষ্ঠান দেখিয়েছি, ছবি দেখিয়েছি, আমরা নিন্দা করেছি। এই জিনিস কখনো একটা শিক্ষাঙ্গনে হওয়া উচিত না। কিন্তু দেবাঞ্জন, তোমাদের সরকারের, অর্থাৎ তৃণমূল সরকারের, তৃণমূল জামানায় বলা যায় সরস্বতী পুজোয় পুলিশ, ভাবতে পারছেন, সরস্বতী পুজোর পুলিশ। দ্বিতীয় কথা, যাদবপুরের বাইরে পুলিশ কিয়স্ক হচ্ছে। যাদবপুর একটা ভারতবর্ষ কেন, ইন্টারন্যাশনালি একটা রেপিউটেড ইউনিভার্সিটি, প্রত্যেকে আমরা জানি। তার বাইরে পুলিশ, যেখানে বসে দেবাঞ্জনের এবং ডিরেক্ট জিজ্ঞেস করছি, এখানে আর এক দেবাঞ্জন এসেছিল এখানে, এসএফআই রাজ্য সম্পাদক। সে বলছে যে তোমরা সিন্ডিকেট চালাও, তোমরা নির্বাচন করতে দাও না, তোমাদের এত ভয় কেন বলো তো? কিসের ভয়? মানুষ যদি তোমাদের সঙ্গে থাকে, সত্যি যদি মানুষ তোমাদেরকে আশীর্বাদ করেন, ভোট দেন, সিন্ডিকেট চালাচ্ছ কেন? আমি এক এক করে প্রশ্নের উত্তর দিই। বলো। প্রথমেই দাদা যে প্রশ্নটা করেছো যে পুলিশ দিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে, তোমার এখানে অনেক রথী মহারথীরা এসেছেন, তুমি নিজে মানে কথা হচ্ছিল আমাদের। তা বিজেপির কিন্তু যিনি মুখপাত্র তিনি সেই কলেজের প্রিন্সিপাল, এটা নিশ্চয়ই জানো। তিনি কি এসেছিলেন কখনো? যে হয়তো আসেননি, যদি আসে কখনো, না, আমাদের অনুষ্ঠানে আসে। হ্যাঁ, যদি কখনো আসেন প্রশ্নটা তাকে করো। বিষয় হচ্ছে তোমারও কলেজ জীবন কেটেছে, আমাদেরও কাটে, অনেকেই কাটছে। যে কোনো কলেজে, যে সামান্য স্কুলে হয়, পাড়ায় হয়, একটা মর্নিং ডিভিশনের সাথে মর্নিং, ডে, ইভিনিং যে বিভিন্ন ভাগগুলো থাকে, তাদের মধ্যে একটা নিজস্ব রেষারেষি থাকে যে কে ভালো করে পুজোটা করবে। ঠিক, মানে ডেকে দেখিয়ে দিতে হবে আমরা কত সুন্দর সাজিয়েছি, ডেকে দেখিয়ে দিতে হবে আমরা কত বড় ঠাকুর এনেছি, এটা একটা হেলদি কম্পিটিশন তাদের মধ্যে চলে। কিন্তু ঘটনাটা হচ্ছে সেইখানে কি ঘটেছে, যিনি ওখানে প্রিন্সিপাল তিনি বিজেপির মুখপাত্র, যারা ধর্মের রাজনীতি করে আসছে। এবং এতদিন ওখানে যে জায়গাটায় পুজোটা হতো সেখানে দেখা যাচ্ছে ওখানে কিছু কাজ হচ্ছে, মানে রিপেয়ারিং এর কাজ হচ্ছে, দীর্ঘদিন ধরে সেই রিপেয়ারিং এর কাজ চলছে এবং সেখানে এই রিপেয়ারিং এর প্রচুর সামগ্রী স্তূপাকারে পড়ে রয়েছে। ওকে, সেটাকে পরিষ্কার করা বা করা এই মুহূর্তে সেটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে, আমরা সময় কম একদম। তো সেখান থেকে জায়গাটা পরিবর্তন করা হয় যে ওখানে না হয়ে অন্য জায়গায় হবে। সেই জায়গায় আর এক পক্ষের মনে হয়েছে ওখানে যদি পুজোটা করে তাহলে ওই পুজোটা দেখেই তো লোকে চলে যাবে, আমরা যে ভেতরে করছি সেটা তো কেউ দেখতে আসবে না। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বা একটা কম্পিটিশনের জায়গা, সেটাকে একজন বিজেপির মুখপাত্র এমন একটা জায়গায় নিয়ে চলে এলেন যাতে বাংলার মাথাটা হেঁট হয়। এবার দ্বিতীয় কথায় আসি, কেউ একজন বলে, একদম যাদবপুরে বলে গেছে যে আমরা নাকি সিন্ডিকেট চালাচ্ছি। প্রথমত হচ্ছে যাদবপুরে তো সবাই বলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় লাল গড়, তাহলে ওখানে তৃণমূল সিন্ডিকেট চালাচ্ছে কি করে? এটা মিথ্যে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা নাকি নির্বাচন করি না। একজন শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়েছে ছাত্র নির্বাচন যাতে অবিলম্বে হয়, সেই ডেপুটেশন তিনি নিয়েছেন, নেওয়ার পরে তিনি বেরোতে যাওয়ার সময় তার গাড়ির সামনে কখনো ঝাঁপ মেরে দেওয়া, এই ইটান কাঁচ ভাঙ, শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে ফেলা, তাকে বার করা, তাহলে এরা যদি নির্বাচনে জিতে আসে তাহলে কি করবে সেটা ভেবে দেখুন আপনারা। আর যারা বলছে এই সিন্ডিকেট চালাচ্ছে তাদের বলবো আগামী দিনে নিশ্চয়ই ভোট হবে না। সিন্ডিকেট নিয়ে এই কোনো দ্বিধা নেই। সিন্ডিকেট সব ক্ষেত্রে কিন্তু মানুষও বলছে এই তৃণমূলের সিন্ডিকেট, এটাকে তুমি ডিনাই করতে বলার প্রমাণ করা। আমাদের সময় কম, অন্য একটা বিষয়ে আমি আলোচনা করব। এক লাস্ট প্রশ্ন করি, 2026-এ বুক ধরপড় করছে তো? একদম না। আমরা যে আসন পেয়েছিলাম অন্তত 250 ক্রস করছি এখন, ধরে রাখুন আপাতত 294টা 250 ক্রস করছি আমরা। বেশ বেশ, দেবাঞ্জন অনেক ধন্যবাদ এবং পরবর্তীকালে আমাদের নির্বাচন সংক্রান্ত অনুষ্ঠানে তোমাকে আগে থেকে আমন্ত্রণ জানালাম। 250 বললে
একদম 250 ক্রস করছি। বেশ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদিও এখনো নাম্বার প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, কিন্তু শেষ পর্যন্ত আপনারা ঠিক করবেন যে কাকে আপনারা নির্বাচিত করবেন, কোন দলের প্রতি আপনারা আস্থা ব্যক্ত করবেন, কাকে আপনারা সমর্থন করবেন, কাকে বর্জন করবেন, কমপ্লিটলি আপনাদের ডিসিশন। আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।